নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাড়িতে তারই তোড়জোড় চলছে। সবাই খুব ব্যস্ত আমাকে নিয়ে। আমাকে আপু রেডি করে বসিয়ে রেখে গেছে। বসে বসে ভাবছি পুরনো কিছু কথা। কখন যে চোখে পানি এসে গেছে বুঝতে পারিনি। পাশের রুম থেকে কথা শুনতে পারছি, হয়তো ছেলেপক্ষ চলে এসেছে। অজানা ভয় কাজ করছে মনের ভিতর। জানি না ওখানে সবকিছু ভালোভাবে সামলে নিতে পারবো কিনা। আসলে আমি খুব ভীতু মেয়ে। এর ভিতর আপু আমাকে নিয়ে গেল পাশের রুমে। সবাইকে সালাম দিলাম। একটা মহিলা এসে আমাকে তার পাশে বসালো। মনে হয় ছেলের মা হবে। আমি এখনো ছেলেকে দেখিনি। মাথা নিচু করেই আছি। সবার কথার উত্তর মাথা নিচু করেই দিচ্ছি। এক সময় আমাকে আর ছেলেকে পাঠানো হলো আলাদা কথা বলার জন্য। যদিও আমার ইচ্ছা নেই, তবুও আর কিছু বলতে পারলাম না। ওনাকে আমার রুমে ছোট বারান্দায় নিয়ে দাঁড়ালাম। কিছু সময় চুপ করেই কেটে গেল। আমি এখনো মানুষের মুখ দেখিনি। উনি প্রথম কথা বললেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? ওনার কথা শুনে অবাক হয়ে মুখ উঁচু করে এই প্রথম ওনাকে দেখলাম। মানুষটা আহামরি সুন্দর না হলেও খারাপ না। শ্যামলা গায়ের রং, এক কথায় শ্যামসুন্দর। আমার ছোট থেকেই শ্যামসুন্দর মানুষ ভালো লাগে। আর সত্যি বলতে প্রথম দেখায় মানুষটাকে আমার ভালো লেগেছে। আমাকে এইভাবে তাকায় থাকতে দেখে আবার উনি বললেন, কি হলো, বললেন না তো আমি কি দেখতে খারাপ? তার ঠোঁটে হালকা হাসি। আমি মাথা নাড়িয়ে না বোঝালাম। আচ্ছা, আপনি আমার নাম জানেন? শুনছিলাম। আপনার নাম তো আহনাফ। তবে আমার পুরো নামটা হলো আহনাফ আহমেদ আদি। সবাই আদি বলে ডাকে। আপনার নাম তো শিমলা আক্তার লিজা, তাই না? তবে লিজা বলেই ডাকে সবাই। আচ্ছা, আপনি তো পড়াশোনা করছেন, তো কোন ক্লাস? আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। ও গুড। আচ্ছা, আপনি কি করতে ভালোবাসেন, মানে আপনার স্বপ্ন কি? আমার ইচ্ছে হলো এই পৃথিবীর সবাই আমাকে এক নামে চিনবে। আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই, কিন্তু আমার আব্বু রাজি না কখনো। আনমনা হয়েই বললাম। আচ্ছা, বুঝলাম। এই দেখুন, আপনি এসব বলে যাচ্ছেন। আমি তো আপনাকে কিছুই বলছি না। আপনার বিষয়ে তো কিছুই জানা হলো না বলেই ঠোঁট কামড়ে ধরলাম। উনি হেসে বললেন, আমাকে জানার জন্য তো আপনি সারা জীবন পাবেন। সারা জীবন? সন্ধিহান চোখে তাকালাম। সারা জীবন মিসেস আহনাফ। ইস, হাসিটা কতটা স্নিগ্ধ। মনে মনে বললাম আমি, এই যে মিস্টার, আমি এখনো মিস আছি। মিসেস কখন হলাম? যখন আপনাকে এক পলক দেখেছি আমি, আমার তখনই আপনার প্রতি মিষ্টি একটা অনুভূতি কাজ করেছে। যখন আপনার কাজল কালো ওই চোখ দেখেছি, তখনই দেখেছি আমি আমার সর্বনাশ। হালকা হেসে কথাগুলো বলছিলেন উনি। তো মাই মিসেস, আমি সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি। তাই বলছি, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আর আমি আপনাকেই বিয়ে করব। আপনিই হবেন আমার মিসেস। বুঝলেন মিসেস লাজুকলতা? কি সব যাতা বলছেন বলেন তো সেই থেকে। মুখে আমার লাজুক হাসি। এর ভিতর আপু এসে ডেকে গেছে। আচ্ছা, আপনার বড় আপু কি এইমাত্র যে ডেকে গেলেন? আমার আপু, বড় মামার মেয়ে। আপুর নাম মুনিয়া। আপনারা ভাই বোন কয়টা? আমি আর আমার একটা ছোট চাঁদের মতো বোন আছে, যে আমার পৃথিবী। আর আম্মু আব্বু এই আমার পরিবার। আপনারা কয় ভাই বোন? আমি একা, আর আম্মু আব্বু দাদু ভাই আর দাদি এই আমার পরিবার। আচ্ছা, এবার যাওয়া যাক মিসেস লাজুকলতা। দেখুন, প্রথম কথা, আমার তো আপনাকেও নাও পছন্দ হতে পারে। আর পছন্দ হলেও যে আমার বাসার সবার মতামত থাকবে, বা আপনার বাসার সবার। তাই বলছি, বিয়েটা এখনো হয়নি। মাত্রই দেখতে আসছেন, তাই এখনই মিসেস বলবেন না। মিসেস তো আমি বলবোই, আর বিয়েটাও হবে খুব তাড়াতাড়ি মিস লাজুকলতা। মানে এতটা শিওর কিভাবে আপনি যে বিয়েটা হবে? এটা সারপ্রাইজ আপনার জন্য মিসেস লাজুকলতা। ওকে। তারপর আর কোনো কথা হয়নি, উনি চলে গেলেন। আমি আর ওনাদের সামনে যাইনি। জানালার ধারে দাঁড়িয়ে পুকুরের পদ্ম ফুল দেখছি। আমার পুকুরের মাঝে ফোটা পদ্ম জ্যোৎস্না রাত। পুকুরে চাঁদের প্রতিচ্ছবি খুব ভালো লাগে। জানালা দিয়ে তাই ফুলগুলো দেখছি। আর একটু আগে ওনার বলা কথাগুলো ভাবছি, আর মুচকি মুচকি হাসছি। এর মাঝে আপু এসে আমাকে হাসতে দেখে মজা করে বলল, কি ব্যাপার মাই ডিয়ার বনু, মনে বুঝি বিয়ের কথায় রং লেগেছে? বলেই আপু হেসে দিল, সাথে আমিও হাসছি। আপু, তুমি যে কি বলো না। কেন, আমি আবার কি বললাম? যা সত্যি তাই বললাম।
আচ্ছা ঠিক আছে। আপু শোনো না, বল, শুনছি তো। এভাবে ডাকার কি আছে? বলছি যে মানে কি ইয়ে মানে করছিস? যা বলবি সোজাভাবে বললেই তো হয় রে বাবা। আসলে আপু ওনারা কি বললো, আর ওনারা কি চলে গেছে? ওরা চলে গেছে। আর তোর বিয়ে সামনের শুক্রবার। কি কি বলছো আপু? তুমি এত তাড়াতাড়ি কেন? আর আমার কাছে কেউ কিছু জানতেও চাইলো না যে আমার পছন্দ হয়েছে কি? ওনাদের বলা হয়েছে তুই রাজি থাকলেই এই বিয়ে হবে, তাছাড়া হবে না। ও এবার বল তো, তুই কি রাজি? মানে ছেলেকে তোর পছন্দ হয়েছে? আমাকে শুনতে বললো কবি। ওনাদের এখনই ফোনে জানাতে হবে। আমি কথা বলে বুঝলাম মানুষটা খারাপ না, ভালোই আছে, হাসি খুশি, সবার সাথে সহজে মিশতে পারে, দেখতেও ভালো। এক কথায় আমি যেমন চেয়েছি তেমনই। আপুর সাথে আমি খুব ফ্রি, তাই সবটা বলে দিলাম। আব্বু ওনাদের বলে দিল আমি রাজি, তাই বিয়ে 16 তারিখ অর্থাৎ শুক্রবার ঠিক হলো। তারপর সময়টা যেন দ্রুতই চলে গেল। আজ আমার বিয়ে। বিয়েটা খুব সাধারণভাবেই হচ্ছে আমার ইচ্ছায়। আমাদের কিছু নিকট আত্মীয় স্বজন আছে, এই আর কি। আমাকে বউ সাজানো হলো, বিয়েটাও হয়ে গেল। এর মাঝে ওনাকে আমার দেখাও হয়নি। আমি তো কান্না করতে ব্যস্ত, এই বাড়ি থেকে চলে যেতে হবে ভাবলেই কান্না আসছে। আমাকে ওনার পাশে বসানো হলো। পাশে বসতেই উনি শাড়ির আঁচলে নিচ দিয়ে আমার হাত ধরলেন। আমি কেঁপে উঠলাম যেন। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে, আর তাকাতেই উনি চোখ টিপ দিয়ে বললেন, কি বলেছিলাম না তুমি হবে আমার মিসেস লাজুকলতা? আমি শুধু শুনলাম, কিছু বললাম না। কিছু বলতে ইচ্ছে করছে না। সময় হয়ে এলো বিদায়ের। আম্মু আমাকে জড়িয়ে কান্না করছে, আমিও কান্না করছি। আমার বোনকে রেখে যেতে আমার একটু ইচ্ছে করছে না। ওকে দেখলেই আরো জোরে কান্না পাচ্ছে। এর মাঝে আব্বু আসলো। আব্বুর চোখেও পানি, তাও হয়তো নিজেকে শক্ত করে রেখেছে। আব্বু আমাকে নিয়ে গিয়ে ওনার হাতে আমার হাত তুলে দিল, দিয়ে বলল, আজ আমি আমার মেয়েকে না, আমার কলিজাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি ওকে একটু দেখে রেখো। বলেই আব্বু কান্না করছে। আমি আব্বুকে ধরে কান্না করছি। তখন আহনাব বলল, আব্বু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত লিজার কিছু হতে দিব না। এবার আপনি অনুমতি দিন, আমরা আসি তাহলে। আচ্ছা, তবে ও কিন্তু অনেক ছোট, একটু দেখে রেখো ওকে। আহনাফ আমার হাত ছাড়েনি, হাত ধরেই গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। তবে আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে চারপাশ সব ঘুরছে, অন্ধকার লাগছে সব। একসময় আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপর আর কিছু জানি না। আমি সেন্সলেস হয়ে গেলেই আহনাফ আমাকে কোলে তুলে গাড়িতে বসায়। তারপর গাড়িতে উঠে আমার মাথাটা তার কাঁধে নিয়ে জড়িয়ে ধরে বসে। তারপর ওনাদের বাড়ির সামনে গাড়ি থামলে আবার আমাকে কোলে তুলে ওনার রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। আম্মু, আম্মু, কোথায় তুমি? এই তো বাবা, বল। ওকে শুয়ে দিয়েছিস তো ভালো করে? দিয়েছি। তুমি শোনো, ওকে এখন যেন কেউ না ডাকে, সারাদিন হয়তো খায়নি। তুমি ওকে একটু পর ডেকে খেতে দিও। আচ্ছা দিব, তুই এবার একটু ফ্রেশ হয়ে নে। আম্মু। আহনাফ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা কালো কালারের গেঞ্জি আর কালো ট্রাউজার পরে বের হলো। তারপর রুমের দরজা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। চারপাশ দেখি ভাবছি এটা তো আমার রুম না। এমা আমি কোথায়? আমার মাথা থেকে বের হয়ে গেছে যে আমার বিয়ে হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে চোখ পড়তেই আমার চোখ কপালে। রাত 8টা বাজে। আমি এতক্ষণ ঘুমালাম? আমাকে কে রুমে আনলো? আর কেউ ডাকলো না কেন? দূর, আজ এ বাড়িতে প্রথম দিন আর আমি কিনে এসেই ঘুম। আর ভালো লাগে না। এইসব ভেবে চলেছি, তার মধ্যে আহনাফ রুমে চলে আসলো। ঘুম তাহলে ভাঙলো তোমার? আমি তো ভাবলাম আজ তুমি ঘুম থেকেই উঠবা না, আর আমার বাসর রাত মাটি করবা। ইস কি লজ্জা! সত্যিই তো আমার ঘুমানো ঠিক হয়নি। এখন উনি কি ভাবছেন, আর বাড়ির সবাই বা কি ভাবছে? ঠোঁট কামড়ে ধরে ভাবছি আমি। আমি কিছু ভাবছি না, শুধু আমি না, বাড়ির কেউ কিছু ভাবছে না, কারণ তারা জানে তুমি ক্লান্ত। সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। যাও, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। আর শোনো, খবরদার লাজুকলতা, আমার সামনে ঠোঁট কামড়াবা না। কেন? কোনো অঘটন ঘটে যাবে তাই। কিসের অঘটন? ও তুমি বুঝবে না, আগে বড় হও, তারপর বুঝবে মিসেস লাজুকলতা। এখন যাও, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। আমি আম্মুকে খাবার দিতে বলছি। আচ্ছা, আমি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। আয়নার সামনে গিয়ে নিজেকে ঘুরে ফিরে দেখছি। নাকে নাক ফুল, গলায় একটা হার, কানে কানের দুল, হাতে চুড়ি। বাহ, একদম বউ বউ লাগছে। একদম বউ বউ লাগছে বলেই হাত দিয়ে মুখ ঢাকলাম আমি। তোমাকে তো বউ বউ লাগবেই এখন, কারণ তোমার বিয়ে হয়ে গেছে। তুমি এখন আর মিস নও, মিসেস আহনাফ, বুঝলে?
আর হাত দিয়ে মুখ ঢেকে আর লজ্জা পেতে হবে না লাজুকলতা। চলো খেতে চলো, আম্মু ডাকে তোমায়। আম্মুই আসছিল তোমাকে ডাকতে, তবে একটা কাজ করছে তাই আর আসতে পারেনি। চলো। চলেন। চলো। বলেই আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এই কি করছেন? হাত ছাড়ুন, সবাই দেখলে কি ভাববে? কে কি ভাবলো তাতে আমার কি? আমি আমার কাজ করি, আর সবাই আমি যা করছি তাই ভাবুক। আমি তো শুধু আমার লাজুকলতার কথা ভাববো। ইস, এই হাত ধরে সবার সামনে নিয়ে যাবে? আমার তো এখনই লজ্জা লাগছে। সবার সামনে যাব কি করে? দূর, এই মানুষটাও না। আমার হাত ধরে ওনার আম্মুর সামনে নিয়ে গিয়ে বলল, মিসেস, এটা আমার আম্মু। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি এখন কেমন আছো? এখন ভালো লাগছে তো মা তোমার? খারাপ লাগলে বলবা আমায়, লজ্জা পাবে না। তুমি তো আমার মেয়ে। আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে বৌমা আনিনি, কিন্তু আমার কোনো মেয়ে নেই, তাই আমি একটা মেয়ে এনেছি, বুঝলে? পারবে না আমাকে মা বলতে? অবশ্যই পারবো মা, আপনারই তো এখন আমার সবকিছু। আমার কি মনে হচ্ছে জানেন মা, আমি হয়তো কখনো ভালো কাজ করেছি, তাই তো আপনার মতো একটা মা পেয়েছি, একটা ভালো পরিবার পেয়েছি। মা, আচ্ছা এবার খেতে বসো, সারাদিন তো মনে হয় কিছু খাওনি। তারপর খেয়ে আম্মুকে একটু সাহায্য করতে গেলে আম্মু আমাকে ওনার চাচাতো বোনদের দিয়ে রুমে পাঠিয়ে দিল। আমাকে রুমে রেখে ওরা চলে গেছে। এবার তো ভয় লাগছে, সাথে লজ্জাও করছে। এই কেমন মিষ্ট একটা অনুভূতি। 10টার পর উনি রুমে আসলো। আমি ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন অজু করে আসতে। অজু করে আসলে উনিও অজু করে আসলো। তারপর নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি খাটের একপাশে বসেছিলাম। উনিও সবটা গুছিয়ে রেখে এসে আমার পাশে একটু দূরেই বসলো। কেউ কোনো কথা বলছি না। উনি আমার দিকে তাকিয়েই আছে, তাই আমার কেমন অস্বস্তি লাগছে, তাও কিছু বলতে পারছি না। নিচের দিকেই তাকিয়ে আছি। কিছু সময় পর উনি বললেন, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি মিসেস লাজুকলতা? কথাটা শুনেই আমি কেঁপে উঠলাম, আর অবাক হয়ে ওনার দিকে তাকাতেই উনি অস্থির হয়ে বললেন, তুমি ভয় পেও না, আমি শুধু তোমার হাতটা ধরবো, আর কিছু না। তোমার অনুমতি না নিয়ে আমি তোমাকে স্পর্শ করব না, প্রমিস। তুমি না চাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তোমার জন্য। তবে আমরা কি বন্ধু হতে পারি না? তুমি বলো। মানুষটা কত ভালো, আমার অসুবিধা হবে ভেবে আমাকে সময় দিচ্ছে, শুধু হাতটা ধরবে তাও অনুমতি চাইছে। না, মানুষটা অনেক ভালো। তার কথাগুলো আবার আমাকে তার প্রতি মুগ্ধ করেছে। তাই বন্ধু তো হওয়াই যায়। তাই বললাম, আমরা বন্ধু হতেই পারি। আমার কথা শুনে উনি মুচকি হাসলেন আর মাথা নাড়িয়ে বললেন, এবার কি আমি তোমার হাতটা ধরতে পারি? উনি মিষ্টি হেসে হাতটি ধরলেন, তারপর বললেন, চলো আমরা বেলকনিতে যাই। চলুন। বাহ, বেলকনিটি তো খুব সুন্দর, কত ফুল গাছ। আহনাবদের বাসাটা একতলা, চারপাশে অনেক গাছগাছালি আছে বলে মনে হচ্ছে। আমি তো এখনো কিছু দেখিনি। এসব ভাবছিলাম, তার মধ্যে উনি বললেন, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? আমি তেমন কিছুই জানি না। ও। মন খারাপের সাথে বলল, হয়তো ওনার মন খারাপ হয়েছে। হওয়ারই কথা, উনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু আমি কিছুই জানি না। আসলে আমি আমার আব্বুকে খুব ভালোবাসি, বিশ্বাস করি। আমি জানি আমার খারাপ হবে এমন কিছু আমার আব্বু করবেন না, তাই আমি আহনাফের বিষয়ে তেমন কিছু আর শুনিনি। আপনি প্লিজ মন খারাপ করবেন না। আমি অস্থির হয়েই বললাম। আমাকে অস্থির হতে দেখে উনি হেসে বললেন, তুমি প্লিজ অস্থির হয়েও না। আমার মন খারাপ হয়েছিল একটু, তবে এখন নেই। কেন জানো? আমি মাথা নাড়িয়ে না বুঝলাম। তখন ইনি মিষ্টি হেসে বললেন, এই যে তুমি আমার একটু মন খারাপ হয়েছে সেটা বুঝতে পেরেছো, আর তার জন্য অস্থির হয়ে পড়লে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ তুমি একটু একটু করে আমার সাথে জড়িয়ে যাচ্ছ, আমাকে বুঝতে চেষ্টা করছো। এটা আমার ভালো লেগেছে অনেক। আচ্ছা। হুম। আচ্ছা শোনো, আমরা তো এখন বন্ধু, তাই না? তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবা, আম্মুকেও বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা। তুমি যেহেতু আমার বিষয়ে কিছু জানো না, তাই বলছি, শোনো কেমন। বলুন। এখন আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি ওনার সাথে। ওনার ব্যবহারই আমার ভিতর জড়তা কাটিয়ে দিয়েছে। আমি বলতে পারো একজন ছোটখাটো ব্যবসায়ী, তবে আমাদের গ্রামে আমাদের ব্যবসাটা অনেক বড়। আমাদের বাজারে আমাদের 3টা দোকান আছে জামা কাপড়ের। আমি কিন্তু অনার্স শেষ করেছি, তারপর চাকরি করতে চেয়েছিলাম, তবে চাকরি হচ্ছিল না, তাই ভাবলাম ব্যবসা শুরু করি। আসলে আমি স্বাধীনভাবে থাকতে, সাধারণভাবে চলাফেরা করতে ভালোবাসি। চাকরি তেমন পছন্দ না। চাকরি করলে বসের অধীনে থাকতে হয়, তিনি যা বলবেন তাই। এমনটা আমার ভালো লাগে না, তাই ব্যবসা করা আর কি। আমার ইচ্ছাটাও তোমার ইচ্ছার মতো। একদিন আমার ব্যবসার অনেক নাম হবে, সবাই আমাকে এক নামে চিনবে।
তোমার ইচ্ছাটাও আমি পূরণ করব। আর তুমি যতদূর পড়তে চাও আমি পড়াবো। সত্যি? আমি একটু জোরেই বললাম, অনেক খুশি হয়ে। জোরে কথা বলে এখন কেমন লজ্জা লাগছে। উনি বুঝতে পেরে আমাকে সহজ করতে বলল। হুম, বিয়ে হয়ে গেছে বলে যে পড়তে পারবে না এমন তো নয়। আর আমাদের পরিবারের কেউ কিছু বলবে না। আর একটা বিষয়, আমার সামনে এত ভয় জড়তা এসব নিয়ে কথা বলা বা কাজ করা এমনটা করবা না। তোমার যেমন ইচ্ছা তেমন কথা বলবে, চলাফেরা করবে, তোমার পাগলামি ছেলে মানুষই সবটা আমি দেখব। বুঝতে পেরেছো? তবে বাইরে সবার সাথে ভালোভাবে কথা বলবে, যেন তারা তোমার ব্যবহারে কষ্ট না পায়। কারণ আমি চাই না কেউ তোমাকে খারাপ ভাবুক, বুঝলে? তোমাকে কেউ খারাপ বললে আমার কষ্ট হবে, খারাপ লাগবে। কথাগুলোই কিছু একটা ছিল নেশা ধরানোর জন্য। ছিল তো তার অধিকার বোধ। ভেবেই আমার ঠোঁটে হাসি ফুটলো। আমি আচ্ছা বললাম, আকাশের দিকে তাকিয়ে। আর ওনার দৃষ্টি যেন আমাদের সীমাবদ্ধ। আচ্ছা, ওনার চোখে পানি আসেনি? এতটা সময় একভাবে যে তাকিয়ে আছে। তাই বললাম, চোখের পলক ফেলুন, নয়তো চোখে পানি চলে আসবে, চোখ জ্বলবে তো। উনি হেসে ফেললেন, সাথে আমিও একটু হাসলাম। ঠিক বলেছো। তবে কি জানো, সারা জীবন তোমাকে দেখলেও আমার চোখের তৃষ্ণা মিটবে না। কেন? মানে ও কিছু না, অন্য একদিন বলবো। আজ কেন নয়? সময় হয়নি যে। যখন আমার মতো তোমার মনেও আমার জন্য মিষ্টি অনুভূতির সৃষ্টি হবে তখন বলবো। আচ্ছা, আমার মনে তো আপনার জন্য অনুভূতিটা খেলা শুরু করেছে সেদিনই, যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম। আর কবুল বলার পর সেটা যেন আরো প্রলয় আকার ধারণ করেছে। মনে মনেই বললাম আমি। আচ্ছা, একটা কথা বলবেন? বলো। আপনি যে আমাকে তুমি বলছেন, সেটা খেয়াল আছে? না মানে, সেদিন তো আপনি করে কথা বলেছিলেন, তাই জানতে ইচ্ছা করলো। আমি ইচ্ছে করেই তুমি বলছি। আমার একটা মাত্র বউ, তো তাকে কি আমি আপনি করে বলতে পারি বলো? আমার নাকটা টেনে দিয়ে বললেন, ওহো না, একদমই না বলেই আমি হেসে দিলাম। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে, চলো। আচ্ছা চলুন। রুমে এসে আমি বেডে একপাশ হয়ে শুয়ে পড়লাম। উনিও এসে পাশে শুয়ে পড়লো। একটু আগে ওনার বলা কথাগুলো ভাবছি। মানুষটা সত্যিই খুব ভালো, মনে কোনো জিলাপির পেস নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। নতুন একটা সকাল, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আহা, কি মধুর সেই শব্দ। আজান হয়েছে একটু আগে। মানুষটা কি সুন্দর ঘুমিয়ে রয়েছে, মনে হচ্ছে একটা বাচ্চা। এই শ্যামসুন্দর মানুষটা আমার, শুধু আমার একান্ত ব্যক্তিগত মানুষ। আমি উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজটা পড়ে নিলাম। ওনার দিকে তাকিয়ে ভাবছি, উনি কি নামাজ পড়বে না? আমি কি ডাকবো? ভাবতে ভাবতে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এখন কি বলে ডাকবো? নাম ধরে? ওহো না, উনি কত বড় আমার। দূর, যাই হোক, আগে ডাকি ওনাকে, না হয় নামাজটা মিস হবে ওনার। এই যে শুনছেন, উঠুন, নামাজ পড়বেন না? সময় হয়ে গেছে তো। আরে উঠুন না, উঠুন বলছি। এই যে শুনছেন। আর একটু ঘুমাই প্লিজ, সারা রাত ঘুমাইনি। ইস, ওনার ঘুম ঘুম কণ্ঠটা কি দারুণ। আচ্ছা, উঠে নামাজটা পড়ে আবার ঘুমান। উঠবো না। কেন? এইভাবে ডাকলে কেউ উঠে? তুমি জানো না বরকে কেমন করে ঘুম থেকে উঠাতে হয়? কেমন করে উঠাতে হয়? কাছে এসে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে একটা স্পেশাল গিফট দিয়ে উঠাতে হয়, বুঝলে মিসেস লাজুকলতা? স্পেশাল গিফট কি? অবাক হয়ে বললাম আমি। হুম আচ্ছা, আগে আপনি নামাজটা পড়ুন উঠে। আপনি বলে দিন কেমন করে আপনাকে ঘুম থেকে উঠাতে হবে। আমি চেষ্টা করব তেমন করে ওঠাতে। আসলে আমি তো জানি না, তাই। পারবে তো বলে মনে হয় না। কেন? পরে বলছি। উনি ফ্রেশ হয়ে উজু করে নামাজটা পড়ে নিলেন। আমি বেলকনিতে দাঁড়িয়ে সকালের চারপাশটা দেখছিলাম। আহনাবদের বাড়িটা যেহেতু একতলা, তাই বেলকনির সামনে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছেন উনি। একটা ছোটখাটো বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। খুব যেতে ইচ্ছে করছে, তবে এখন যাওয়া যাবে না। উনি এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর বললাম, এবার বলেন স্পেশাল গিফট কি? উনি ঠোঁট কামড়ে হেসে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, ওসব বাচ্চাদের শুনতে নেই। কি আমি বাচ্চা? চোখ বড় বড় করে বললাম আমি। কেন, তুমি বুঝি বড়? আমার তো মনে হয় না। বড় হলে আমার কথা ঠিকই বুঝতে। ও, আমি জানলে আপনার কাছে শুনতাম বুঝি। সকালে উঠে কাছে এসে ডাকতে হয়, তোমার মতো 10 হাত দূরে দাঁড়িয়ে না, বুঝলে? আর আর কি? উনি আমার কাছে একটু এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে স্নো ভয়েসে বললেন, একটা কিস তো করতেই পারো, তোমার একটা মাত্র বর আমি। বলেই ফেসটা ইনোসেন্ট করে ফেললেন, যেন ওনার মতো ভদ্র ছিলেন নেই। ওনার কথা শুনে আমার কান মাথা গরম হয়ে গেল। ইস, কি বলে মানুষটা। আমি লজ্জায় উল্টো ঘুরে রুমে চলে আসতে কয়েক পা হাঁটার পর হঠাৎ জোরে ওনার হাসি শুনতে পেলাম।
আমি এবার দৌড়ে রুমে এসে দরজা খুলে বাইরে চলে আসলাম। ওনার সামনে এখন আর থাকতে চাই না, তাহলে আরো বেশি লজ্জা লাগবে। বাইরে এসে দেখি আম্মু রান্নাঘরে। আমিও তার পাশে গিয়ে সালাম দিলাম। উনি হেসে সালামের উত্তর দিয়ে বললেন, তুমি এত সকালে কেন উঠলে মা? এখনো কেউ উঠেনি, তুমি রুমে যাও। আম্মু, আমি অনেক সকালেই উঠেছি। আমার নামাজের পর আর ঘুমাতে ইচ্ছা করে না। আর এখন আমি রুমে যাব না, আমার আম্মুটাকে সাহায্য করব। তুমি শুধু বলো আমি কি করব। আম্মু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, তবে আজই তোমার কিছু করতে হবে না। আমি চা করে দিচ্ছি, তুমি রুমে নিয়ে যাও। আহনাফ আর তুমি খাও, কেমন? আমি করি আম্মু চা। আচ্ছা, আব্বু এখন উঠিনি? ওনার সাথে তো কাল তেমন কথা হলো না, তাই আর কি। উঠেছে। আর উঠেই সকালে ওনার আগে চা, বুঝলে? চা ছাড়া চলবেই না। আর শোনো, একটু পর তোমার ওই বাসা থেকে তোমার চাচু আর ভাইয়া আসবে তোমাদের নিতে। তুমি রুমে গিয়ে সব গুছিয়ে রাখো, আর বাবুকেও বলো গুছিয়ে নিতে, কেমন? আচ্ছা আম্মু। আচ্ছা, এবার নাও চাটা রুমে নিয়ে যাও। আমি রান্নাটা করে নিই, বুঝলে? সবাই এখনই উঠে যাবে, তুমি যাও। আমি থাকি আম্মু। শোনো, আমি যা বলি তাই শুনবে, বুঝলে মেয়ে? এখনই তোমার পাকনামি করতে হবে না, পাগলি। যাও, রুমে যাও। আচ্ছা আম্মু বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি উনি আবার ঘুম। ওহো, এই লোকটা তো ঘুমায় কেন? এই যে শুনছেন, উঠুন উঠুন বলছি। উনি উঠে বসে বললেন, এই, আমার ঘুম তোমার কোন পাকা ধানে মই দিয়েছে যে বারবার ঘুম থেকে উঠাচ্ছ? সকালে নামাজ পড়ে তারপর আর ঘুমাতে হয় না, বুঝলেন? আমি ঘুমাই না, তবে আজ রাতে ঘুম হয়নি তেমন। হয়তো আজানের একটু আগে ঘুমিয়েছি, তাই এখন ঘুম পাচ্ছি, বুঝলে? রাতে কি মশা মেরেছেন যে ঘুম হয়নি? আচ্ছা, আগে চাটা খান, না হয় ঠান্ডা হয়ে যাবে। চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিয়ে বললেন, মশা মারিনি, একটা পরী এসেছে আমার ঘরে, তাকে দেখেছি সারা রাত, তাই আর ঘুম হয়নি। কি বলেন, পড়ে এসেছিল কাল? মজা করেন আমার সাথে? না, পরীটা কে জানো? কে? তুমি। ওহো না, আমি মোটেও পারি না। তুমি পরী, আমার পরী। এবার এটা খাও তো। ওনার চার কাপটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার জন্য এনেছি তো, আপনারটা আপনি খান তো। তুমি এটা থেকে একটু খাও। এই, তুমি কি আমাকে শূন্য দাদাই করতে দিবে না? কেন, আমি আবার কি করলাম? তুমি জানো না স্বামী স্ত্রী একসাথে খাওয়া সুন্নত? জানি। আচ্ছা দিন। এটা তো আমারও স্বপ্ন ছিল। উনি স্বপ্ন বুঝে যান কি করে? আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করেছেন। এই মানুষটার প্রতি আমি আবারও মুগ্ধ হলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এই মানুষটাকে আমার জীবনে দেওয়ার জন্য। এবার মনে হচ্ছে বেশি মিষ্টি হয়ে গেছে। কি করে? আমার লাজুকলতার ওই কমল ঠোঁটের ছোঁয়া লেগেছে তাই। আমি লজ্জা পেয়ে কথা ঘুরাতে বললাম, একটু পর ওই বাড়ি থেকে ভাইয়ার আসবে। আম্মু সবকিছু গুছিয়ে নিতে বলেছে। জানি। আর শোনো, আজ যাব আর কাল চলে আসবো কিন্তু। কেন কাল থাকবো আমি? আপনার ইচ্ছে হলে আপনি চলে আসবেন। এটা বলে কাপগুলো নিয়ে আমি উঠে চলে আসছিলাম। তখন উনি বললেন, না, তুমিও চলে আসবে আমার সাথে, এটাই ফাইনাল। মোটেও না, আমি থাকবো মানে থাকবো। এই একদিন বাসায় নেই, তাই আমার মনে হচ্ছে আমি কতদিন আম্মুদের দেখিনি। তাই কাল আমি আসবো না। আচ্ছা ঠিক আছে। খাওয়ার পর উনি একটু বের হলেন বাসা থেকে। আমি আম্মুকে সাহায্য করে বসে আছি দাদিমার সাথে। দাদু একটু অসুস্থ, তাই রুমে আছে। আর কাল আমার দাদিমার সাথে পরিচয় হয়নি, তাই এখন একটু কথা বলছি। আম্মু এসে বসলো আমাদের কাছে। একটু পর অনেকে আসছে নতুন বউ দেখতে। সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আম্মু। এভাবে অনেক সময় কেটে গেছে। আহনাফ বড় চাচ্চু আর ভাইয়াকে নিয়ে আসলেন। তার মানে উনি ভাইয়াদের এগিয়ে আনতে গেছিল। আমি চাচ্চু আর ভাইয়াকে সালাম দিয়ে কথা বললাম। আম্মু, আব্বু, দাদিমা সবার সাথে পরিচিত হয়ে কথা বললেন। ওনাদের বসতে বলে আমি আর আম্মু ওনাদের জন্য নাস্তা আনতে গেলাম। নাস্তা করা হয়ে গেলে সবাই বসে কথা বলছিল। তখন আমি রুমে এসে সবকিছু গুছিয়ে রাখলাম। আমরা দুপুরে খাওয়ার পরই ওই বাসায় যাব, তাই দুপুরে একটু পরেই আমরা বাসা থেকে বের হয়েছি। আমাদের বাসায় এসেছি একটু আগে। আমি আমার রুমে চলে এসেছি। উনি আব্বু ভাইয়াদের সাথে কথা বলছেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছিলাম। তখন উনি রুমে ঢুকলেন, আর রুমে ঢুকেই বললেন, এত সুন্দর কারো চুল হয়? আমি আয়নার ভিতর দিয়ে ওনাকে দেখে মুচকি হাসলাম। কিছু বললাম না। উনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। ওনাকে এগিয়ে আসতে দেখে আমি এবার ওনার দিকে ফিরলাম আর ভ্রু কুঁচকে বললাম, কি ব্যাপার, এগিয়ে আসছেন কেন? কেন ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? আজও। আচ্ছা তাই।
আহনাফ আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে আমার মুখের দিকে মুখ এগিয়ে আনতে লাগলো। এবার আমি সত্যি ভয় পাচ্ছি। উল্টাপাল্টা কিছু করবে না তো ভেবেই সরে যেতে গেলে আমার হাত ধরে ফেলে। তুমি না বললে ভয় পাচ্ছ না, তাহলে সরে যাচ্ছ কেন? আমি এবার এদিক ওদিক তাকিয়ে বললাম, পাচ্ছি না তো ভয়। তা তো দেখতেই পেলাম। বলেই আমার হাত থেকে চিরুনি নিয়ে আমার চুলে চিরুনি করে দিতে দিতে বলল, এত সুন্দর কেন তোমার চুল? লম্বাও আছে, তবে অল্প চুল। বেশি ঘন না। উনি খুব মনোযোগ দিয়ে চুল চিরুনি করেছে, যেন আমি ব্যথা না পাই। আমার প্রথমে একটু অস্বস্তি হলো, এখন খুব ভালো লাগছে। মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। তাই এই ছোট ছোট কেয়ারগুলো তার প্রতি আমাকে দুর্বল করে দিচ্ছে। ওনার প্রতি মিষ্টি অনুভূতি তৈরি করছে। আমার চুল চিরুনি করা শেষে আমাকে তার দিকে ঘুরিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে। আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, কি দেখছেন ওভাবে? তোমার অল্প চুলের এলো কেশিকে? না হয় আমার চুল অল্প, তাই বলে এভাবে বলবেন? রেগে বললাম আমি। উনি আমার নাকটা একটু টেনে দিয়ে বললেন, বলবো, 100 বার বলবো। আমি আমার বউকে বলছি, তোমার কি? যা যা, আহনাবকে ডেকে নিয়ে আয়, নাস্তা করবে তো, তোর আব্বুরা বসে আছে। আচ্ছা। আম্মু বলে রুমে চলে আসলাম। এসে দেখি মশাই ফ্রেশ হয়ে বসে আছেন। তাই আহনাফকে বললাম, চলেন নাস্তা করবেন। এখন নাস্তা করব না, একটু রেস্ট নিব। নাস্তা করে তারপর রেস্ট নেবেন। এখন চলেন, আব্বুর আপনার জন্য বসে আছে। আচ্ছা চলো। তারপর সবাই নাস্তা করতে করতে বিভিন্ন কথা বলছিল। নাস্তা শেষে ওনাকে রেস্ট করার জন্য রুমে রেখে আমি সবার সাথে গল্প করছিলাম। আমি এসেছি, তাই আমার বড় মা আপু এসেছে। পাশের বাসা থেকেও অনেকে এসেছে। আম্মু সবাইকে মিষ্টি দিচ্ছে। এই মিষ্টিগুলো উনি এনেছিল, আরো অনেক কিছু এনেছি উনি। সন্ধ্যা একটু আগে উনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বু আর ভাইয়ের সাথে বাজারে গেছে। আমি, আম্মু আর বোনু গল্প করছিলাম। তখন ওনারা বাজার থেকে আসলো, তাই আমি রুমে চলে আসলাম ওনার সাথেই। আর রুমে আসতেই উনি দরজা বন্ধ করে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি কেঁপে উঠে ওনার থেকে নিজেকে ছাড়তে ছাড়তে বললাম, এটা কি করছেন আপনি? ছাড়ুন প্লিজ। ছাড়বো না। জানো কত মিস করছিলাম তোমায়। শ্বশুর আব্বু তো বাসায় আসার নামই নিচ্ছিল না। পরে ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে আব্বুকে বলে, তারপর আমি বাসায় এসেছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাইয়া কি বুঝলো? এটাই বুঝলো যে আমি তোমাকে খুব বেশি মিস করছি। ইস ভাইয়া, কি ভাবলো বলুন তো? ছাড়ুন আমায়, আর তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। কেন? এখন আবার কোথায় যাব? আমি এখন কোথাও যাব না। যেতেই হবে, রেডি হয়ে নিন প্লিজ। বড় চাচুদের বাসায় দাওয়াত রয়েছে, তখন বললো না আপনাকে? ও হ্যাঁ, বলছিল তো। আচ্ছা, এবার তো রেডি হয়ে নিন। ওকে। তারপর আমরা রেডি হয়ে বড় চাচুদের ওখানে গেলাম। ওখানে বড় মা অনেক আদর যত্ন করলেন আমাদেরকে। তারপর রাতের খাবার খেয়ে আমরা সবাই মিলে অনেক গল্প করলাম। তারপর প্রায় 11টার দিকে বাসায় আসলাম। আসলে আমাদের বাসা আর বড় চাচুদের বাসা পাশাপাশি। বাসায় এসে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। আমি, আহনাফ, ভাইয়া আর আপু, আমার বড় চাচুর ছেলে মেয়ে আর আমার ছোট বোন ঘুরতে বের হলাম। আমাদের গ্রাম ঘুরে দেখালাম আহনাফকে। আমাদের গ্রামের শেষের দিকে অনেক বড় একটা দিঘি আছে। ওইখানে অনেক সুন্দর জায়গাটা। ওখানে কিছু সময় বসে বাসায় ফিরছিলাম। আহনাফ আর ভাইয়া, বনু ওরা সামনে, আর আমি, আপু পিছনে গল্প করতে করতে বাসায় আসছিলাম। সামনেই আমাদের বাসা। এমন সময় আমার নাম ধরে পিছন থেকে ডেকে উঠলো রিয়াদ। আমরা দাঁড়িয়ে গেলে ও আমাদের কাছে এসে বলল, কেমন আছো লিজা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে এতদিন কত খুঁজেছি আমি। কলেজেও যাচ্ছ না? আসলে একটু সমস্যা ছিল, তাই যাইনি আর কি। আমি কথা বলছি আর ওনার দিকে তাকাচ্ছি। উনি মনে হয় রেগে যাচ্ছে, কিন্তু কেন সেটাই বুঝছি না। আচ্ছা, আজ আমি আসি, পরে একদিন কথা হবে বলে দ্রুত আপুদের কাছে চলে আসলাম। পিছন থেকে রিয়াদ ডাকলেও আমি শুনিনি। আসলে আমার নিজেরই ভালো লাগে না কথা বলতে, কেমন গায়ে পড়া ছিল মনে হয়। তারপর বাসায় চলে আসলাম আমরা। তবে উনি একটা কথাও বলেনি আমার সাথে। বুঝলাম না রাগ করলো কেন। রাতে ঘুমানোর সময় বললাম, আপনি কি রাগ করেছেন আমার উপর? বাসা আসার পর কথা বলতে গেলে এড়িয়ে গেছেন আমায়। না, রাগ করব কেন? আর শোনো, কালই বাসায় যাব, তাই সব গুছিয়ে রাখবে কেমন? দেখুন, রিয়াদ আর আমি এক ক্লাসে পড়ি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি তোমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, তবে ও যে তোমায় পছন্দ করে এটাও জানি। তোমার পিছে যে কয়দিন ঘুরছে সেটাও জানি আমি। কি, আপনি এত কিছু কি করে জানেন? আমি তো বলিনি আপনাকে। আর সবটা জেনেও রাগ দেখালেন কেন আমার উপর? আমি রাগ করিনি রে পাগলি আমার। আমি তো জাস্ট এমনি তোমার সাথে কথা বলিনি। তবে আর কখনো যেন তোমাকে ওর সাথে কথা বলতে না দেখি। আচ্ছা, বলবো না। তবে আপনি জানলেন কি করে যে ও আমার পিছু ঘুরতো?
আমি তোমার সব কিছু জানি। তুমি কখন কি করতে, কোথায় যেতে, কার সাথে বেড়াতে, সবটা। ওনার কথা শুনে আমার চোখ কপালে ওঠার মতো। বলে কি এই লোক? আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, কি? আমার আপনাকে কেমন সন্দেহ হচ্ছে। এখন তো মনে হচ্ছে আপনার আমায় দেখতে আসা থেকে নয়, তারও আগে থেকে চেনেন আপনি আমায়। তোমাকে আমি আরো 2 বছর আগে থেকে চিনি, পাগলি আমার। বলেই আমাকে নিয়ে শুয়ে পড়লেন। কি বলে ওনার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসলাম। তারপর বললাম, কি বলছেন আপনি এসব? সবটা খুলে বলেন প্লিজ। বলতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে তুমি করে বলতে হবে। আপনি শুনলে কেমন পর পর লাগে। আমি পারবো না, আপনি আমার অনেক বড়। তো কি হয়েছে? হাজবেন্ড আমি তোমার। শুনেছো কখনো কেউ তার হাজবেন্ডকে আপনি করে বলতে? আমি বলবো, এবার বলেন তো আপনি। তুমি করে না বললে বলবো না কিছু। শুনতে হবে না তোমায়। যাও ঘুমাও। আচ্ছা, চেষ্টা করব, এবার তো বলেন। আগে তুমি করে বলো, তারপর। আচ্ছা বলো এবার। আহা, কি শান্তি। বলে আমার হাত ধরে টান দিল। আমি গিয়ে তার বুকের ওপর পড়লাম। আমাকে ভালো করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চুপ করে শুয়ে থাকো, সবটা বলছি আমি। আমি চুপ করে শুয়ে আছি। অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। মনে আছে একবার তুমি আর তোমার বান্ধবীরা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি আসছিলে? তখন তুমি ওদের সাথে ইয়ার্কি করতে গিয়ে রাস্তায় পড়ে গিয়েছিলে, আর তখন তুমি ওদের একে একে ফেলে দিয়ে হাসছিলে। দুপুর হয়, রাস্তায় মানুষ না থাকলেও আমি তখন বাইক নিয়ে ওই রোড দিয়ে আসছিলাম, আর তোমাকে ওইভাবে পড়ে যেতে দেখে ভেবেছিলাম তুমি কান্নাকাটি করবে, কিন্তু তুমি আমাকে অবাক করে দিয়ে তোমার বান্ধবীদেরও ফেলে দিয়ে হেসে উঠলে। প্রথম সেদিন তোমাকে দেখে মনের ভিতর অন্যরকম হয়েছিল। তোমার হাসি আমার মনে মিষ্টি অনুভূতির ঝড় তুলেছিল, যা আগে কখনো হয়নি। তবুও তখন আমি বিষয়টাকে তেমন পাত্তা দেইনি। তারপর তোমরা চলে যাওয়া পর্যন্ত আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তোমরা চলে আসার পর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে কোনো কিছুতেই মন বসাতে পারছিলাম না, শুধু তোমার সেই হাসি মাখা মুখটা মনে পড়ছিল। বুঝে গিয়েছিলাম তোমাতে ফেসে গেছি আমি। তারপর লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখা, তোমাকে ফলো করা, এমন করেই চলছিল আমার দিন। আসলে তখন আমি চাকরি খুঁজছিলাম। ভেবেছিলাম একটা চাকরি পেলে তোমার বাসায় বিয়ের কথা বলবো, কিন্তু যখন চাকরি হচ্ছিল না তখন ব্যবসা শুরু করি। এভাবেই 2 বছর পার হয়ে যায়। তারপর বাসায় তোমার কথা বলি, আর তারপর আমাদের বিয়ে হয়। বুঝলে আমার লক্ষ্মী বউ। আমার আড়ালে এত কিছু হয়ে গেলে আমি বুঝতেও পারিনি। আমি ইচ্ছে করেই তোমার কাছে ধরা দেইনি। আমি তোমাকে খুব ভালোবাসি রে বউ। তোমার এখনই আমাকে ভালোবাসি বলতে হবে না। শুধু তুমি কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোনো ছেলের সাথে কথা বলবে না, অন্য ছেলেদের থেকে দূরে থাকবে। তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না। সেজন্যই তোমার পাশে ওই রিয়াদকে ঘুরতে দেখে মেরেছিলাম একদিন। সারা তাওয়াজ আবার তোমার সাথে কথা বলল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। মানুষটা আমাকে ভালোবাসে, তাও আবার 2 বছর দূরে। সব কথা আমার গলায় দলা পাকিয়ে যাচ্ছে। আবার খুব খুশিও লাগছে এটা ভাবলে যে মানুষটা আমায় ভালোবাসে। আচ্ছা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কেন যাব বলেন তো? আর আপনি ছাড়া অন্য কোনো ছেলেদের সাথে কথা বলি না আমি, আর বলবোও না। জানি তো লক্ষ্মীটি, এবার ঘুমাও, না হলে কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে। এই না না, এই তো চোখ অফ করেছি, এবার ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এখন ওনার বুকে ঘুমিয়েছি। উনি জেগে যাওয়ার আগে উঠে ফ্রেশ হয়ে ওনাকে ডেকে একসাথে নামাজটা পড়ে নিলাম। চলেন বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা চলো, ভালোই লাগবে। আমরা আমাদের বাসার পাশে খোলা মাঠে এসেছি। এখানে অনেক ঘাস আছে, আর এই ঘাসের উপর পড়ে থাকা শিশিরগুলো আমার খুব ভালো লাগে। খালি পায়ে সকালে ঘাসের উপর হাঁটার মজাটাই আলাদা। চারপাশে অনেকটা আলো ফুটতে শুরু করেছে, হালকা বাতাস বইছে। আমি আহনাফের হাত ধরে হাঁটছি। এমনিতেই ঘাসের উপর পড়ে থাকা শিশিরের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। আজ একটু বেশিই ভালো লাগছে। ওনার মুখে হাসি, মুহূর্তটা অনেক সুন্দর, সাথে প্রিয় মানুষ, আর কি চাই। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যায়। আমি ওনার হাত ধরে ওনাকে দেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কিছু সময় পরে বাসায় এসে সকালের খাবার খেয়ে আমরা বাসায় চলে আসলাম। আহনাফ এখন তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তবে এর মাঝেও আমাকে সময় দিতে ভুলিনি। আমার জন্য কখনো ফুল, চুড়ি, কানে দুল এনে আমাকে সারপ্রাইজ দেওয়া। ইসে আমি খুশি থাকবো সবটা ভাবে মানুষটা। কখনো হঠাৎ করেই বলবে চলো ঘুরে আসি, কখনো জড়িয়ে ধরে বলবে ভালোবাসি আমার মিসেস লাজুকলতাকে। দিন একদিন তার পাগলামি বেড়েই চলে, তবে আমারও ভালো লাগে মানুষটার এই ছোট ছোট পাগলামিগুলো। তার এই পাগলামি সহ্য করতে করতে কখন যে আমিও মানুষটাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি।
মানুষটাকে আমিও খুব খুব ভালোবেসে ফেলেছি। এখন আর ওকে ছাড়া যেন সময় কাটে না। ও কাজে চলে গেলে মনে হয় কখন সন্ধ্যা হবে আর আমি ওকে দেখতে পারবো। আমাদের দিনের মাঝে কয়েকবার ফোনে কথা হয়, SMS এ কথা বলা। এখন আমাদের সম্পর্কের জন্য প্রেমিক প্রেমিকার মতো। এর ভিতর পেরিয়ে গেছে অনেক দিন। আজ আমাদের বিয়ের 1 মাস পূরণ হলো। আজ আমি ওনাকে সারপ্রাইজ দেব, আমার মনের কথা বলবো। তাই আমাদের রুমটা ফুল বেলুন দিয়ে সুন্দর করে সাজালাম। আমি একটা কালো রঙের শাড়ি পরলাম, হাতে কালো চুড়ি, কালো কালারের ঝুমকা, চোখে কাজল দিলাম, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চুলগুলো ছেড়ে রেখেছি। ব্যাস আমি রেডি। এগুলো সব উনি এনেছিলেন। আমার হাতে এগুলো দিয়ে বলছিল, যেদিন তুমি আমার প্রতি তোমার অনুভূতিগুলো বুঝতে পারবে সেদিন এগুলো পরে আমার মনের মতো করে সেজো প্রিয়সী। আজ আমি ওনার মনের মতো সেজেছি। আমার মনের কথা বলবো, তাই এখন শুধু মানুষটা আসার অপেক্ষা। রাত 10টা বাজে, মানুষটা এখনো বাসায় আসেনি। আমার খুব চিন্তা হচ্ছে, মানুষটা তো এত দেরি কখনো করে না। ফোন করছি তবে ধরছে না। টেনশনে আমার মাথা ব্যথা করছে। আমি একটু টেনশন করলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। রুমে এক প্রকার পায়চারি করছি আর ভাবছি, মানুষটা ঠিক আছে তো, কিছু হয়নি তো। এসব ভাবতে ভাবতেই উনি রুমে চলে আসলেন। ওনাকে দেখে যেন আমি প্রাণ ফিরে পেলাম। দৌড়ে গিয়ে ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করছি আমি। উনি আমার এমন আক্রমণ সামলাতে না পেরে একটু পিছিয়ে গেলেও নিজেকে সামলে নিয়েছে। আমাকে এভাবে কাঁদতে দেখে অস্থির হয়ে বলছে, জান, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এই তো আমি চলে এসেছি। তোমার কোথাও কষ্ট হচ্ছে জান? বলো আমাকে, কি হয়েছে জান, বলো না। আমার কিন্তু এবার খুব কষ্ট হচ্ছে। ওনার কথা শুনে আমি নিজেকে একটু স্বাভাবিক করে কান্না থামাতে চেষ্টা করছি। কান্না থেমে গেলেও আমি এখনো ফুফিয়ে যাচ্ছি। উনি আমাকে এবার সোজা করে দাঁড় করে কপালের চুলগুলো কানের পিছনে দিয়ে মুগ্ধ চোখে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে জান, তবে এখন কান্না করার জন্য, যদিও কাজলটা লেপটে গেছে, তবুও অসাধারণ লাগছে জান তোমায়। এবার বলো তো, কান্না করেছিলে কেন? জানো, তোমায় কান্না করতে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এই বুকের বাঁ পাশে খুব ব্যথা করছিল। আর কখনো এভাবে কাঁদবে না, বুঝেছো? এবার বলো তো কি হয়েছে? আপনাকে আমি সেই সন্ধ্যা থেকে ফোন করছিলাম, ধরছিলেন না কেন? জানেন, আমার অনেক টেনশন হচ্ছিল। আপনি তো ফোন ধরছিলেন না, তাই আমার নিজেকে কেমন পাগল পাগল লাগছিল আপনার জন্য। খুব কষ্ট হচ্ছিল। শুধু মনে হচ্ছিল, আপনি ঠিক আছেন তো, কিছু হয়নি তো? কেন কষ্ট হচ্ছিল তোমার আমার জন্য? শুনেছি কেউ কাউকে ভালোবাসলে তার জন্য কষ্ট হয়। তুমি তো আর আমাকে ভালোবাসো না। ভালোবাসি, আমি তোমাকে খুব 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 ভালোবেসে ফেলেছি। জানো, এখন আমার দিন শুরু হয় তোমার মুখ দেখে আর শেষ হয় তোমার বুকে মাথা রেখে। তুমি যখন বাসায় থাকো না, তখন শুধু মনে হয় কখন তুমি আসবে, আমি তোমাকে দেখতে পারবো, তোমার স্পর্শে গায়ে মাখবো, তোমার কথা শুনবো। তুমি আমার পাশে না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, কষ্ট হয় খুব। আমি তোমাকে খুব খুব ভালোবাসি আহনা। জান, তুমি সত্যি বলছো? এই আমি ঠিক শুনলাম তো? জান, আবার বলো প্লিজ। বলো না জান, তুমি আমায় ভালোবাসো। আমার এতদিনের অপেক্ষা সার্থক হয়েছে জান। আমার যে কি খুশি খুশি লাগছে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। বলেই আমাকে তার বাহু বন্ধনে আবদ্ধ করলো। ওনাকে মনের কথাগুলো বলতে পেরে আমারও নিজেকে হালকা লাগছে। তার বুকে মাথা রেখে আমার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। অনেকটা সময় পর উনি আমাকে ছেড়ে আমার মুখটা তার 2 হাতের ভিতর নিয়ে বলল, বউ, আমিও তোমায় অনেক 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 ভালোবাসি। আর তুমি যে আমাকে তুমি করে বলছো, সত্যিই আমার খুব আনন্দ লাগছে। বলে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলেন। আমি চোখ বন্ধ করে ওনার ছোঁয়া অনুভব করছি। আচ্ছা, এবার তুমি বলো তো, কোথায় ছিলে আর ফোন ধরছিলে না কেন? আর বলো না, একটা কাজে আটকে গেছিলাম, আর ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। সরি বউ। আচ্ছা ঠিক আছে, তবে আর এমন করবেন না। কাজ থাকলে আমাকে বলে দিবেন ফোন করে, বুঝলেন? আচ্ছা বউ, তবে আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার এই খোলা চুল, কাজল কালো চোখ, তোমার এই ঠোঁট, সবকিছু আমাকে খুব টানছে যে বউ। আজ যদি কোনো উল্টাপাল্টা করে বসি, সবটা কিন্তু তোমার দোষ। বলে আমার দিকে এগিয়ে আসতে গেলে আমি বাধা দিয়ে বলি, উফ, তুমি এত অসভ্য কেন? যাও আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রুমে এনে রেখেছি। আমি অসভ্য, তাই না? আচ্ছা, একটু পর দেখবা অসভ্য কাকে বলে, কয় প্রকার ও কি কি। তুমিও না। হেসে আমি সরে আসলাম ওনার থেকে। তারপর আমি ওনার হাতে একটা পাঞ্জাবি দিয়ে বললাম, এটা পরে আসো। যথা আজ্ঞা আমার মহারানী। উনি ফ্রেশ হয়ে আসলেন। খুব সুন্দর লাগছে ওনাকে পাঞ্জাবিতে। মনে হচ্ছে ওনার জন্য পাঞ্জাবিটা বানানো হয়েছে। এই মানুষটা আমার, শুধুই আমার। মনে মনে ভাবছি আর আমার ঠোঁটে হালকা হাসি।
কি ব্যাপার ম্যাডাম, হাসছেন যে? কিছু না, আসুন খাবেন। তারপর আমি খাবার বাড়ছি, তখন উনি বললেন, একটা প্লেটে খাবার নাও। কেন? আজ আমরা এক প্লেটে খাবো, আর আমি তোমাকে খাওয়াবো নিজের হাতে। আমি হেসে বললাম, ওকে। তারপর আহনাফ আমাকে খাওয়াই দিল, সাথে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষে ও নিজেই সবটা গুছিয়ে রাখতে লাগলো। তাই আমি এসে বেলকনিতে দাঁড়ালাম। বেলকনিতে দাঁড়িয়ে যখন আমি রাতের আকাশ দেখতে ব্যস্ত, তখন একজোড়া হাত আমার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছি। আমি একটু কেঁপে উঠলেও নিজেকে সামনে নিয়েছি, তবে কিছু বললাম না। সময়টা অনুভব করছি। কিছু সময় পর উনি আবার কানপোর সাথে তার ঠোঁট মিশিয়ে বললেন, বউ, ও বউ, আমি আজ তোমার কাছ থেকে সম্পূর্ণ অধিকার চাই। তোমাকে ভালোবাসার সম্পূর্ণ অধিকার, তোমাকে নিজের করে পাওয়ার অধিকার, যেখানে থাকবে না কোনো দূরত্ব, থাকবে শুধু অসীম ভালোবাসা। দেবে কি সেই অধিকার আমার লাজুকলতা? কথাগুলো শুনে লজ্জা মিয়ে যাচ্ছে। আমার গালগুলো লাল বর্ণ ধারণ করেছে। সব জড়তা কাটিয়ে ঘুরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আহনাফ তার উত্তর পেয়ে মুচকি হেসে আমাকে কোলে তুলে নেয়। অতঃপর রাতের গভীরে ডুব দেয় দুটো রঙিন প্রজাপতি। ঘড়িতে সকাল 6:05। ঘুম ভাঙলেও চোখ পুরোপুরি খুলতে পারছি না। ঘুমে চোখ ছোট হয়ে আসছে, তাও চোখ মেলে তাকালাম। উঠতে গেলে মনে হলো কেউ আমাকে শক্ত কিছু দিয়ে বেঁধে রাখছে। পাশ ফিরতে দেখি উনি আমার ঘাড়ে মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন। এমন ভাবে ধরে রেখেছে যেন আমি ছেড়ে দিলেই হারিয়ে যাব। মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছে। আচ্ছা, ঘুমালে মানুষকে এত সুন্দর দেখতে লাগে? এত সুন্দর মানুষ হয়? মানুষটার সবকিছু এত ভালো কেন লাগে আমার? ওনার চুলগুলো আমার খুব ভালো লাগে। কি ঘন চুল ওনার! ছেলেদের চুল এত ঘন হয় আমি মাঝে মাঝে ভেবে পাই না। মানুষটার নাকের উপর একটা ছোট তিল আছে, এটা যেন ওনাকে আরো সুন্দর করে তুলেছে। আচ্ছা, এই মানুষটাকে আমি কোথায় লুকিয়ে রাখি? কেউ যদি চুরি করে নেয় আমার মন পুরুষটাকে, আমার মনের গহীনে লুকিয়ে রাখবো আমি আমার এই মানুষটাকে। এসব ভাবছি আর অপলক তাকিয়ে আছি তার দিকে। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল। ইস, কি লজ্জা! সব ভেবে তাড়াতাড়ি উঠে পড়লাম। ফ্রেশ হয়ে এসে দেখি উনি এখনো ঘুমিয়ে আছে। তাই আমি বাইরে চলে গেলাম। রান্নাঘরে চলে এলাম সকালের রান্না করার জন্য। 1 মাস হয়ে গেছে আমি এই বাড়িতে আছি, তবে আম্মু আমাকে রান্না করতে দেয়নি। আমি পাশে থেকেছি, হাতে হাতে এগিয়ে দিয়েছি কিছু, তবে সব রান্না আম্মু করেছে। তাই ভাবছি আজ আমি রান্না করব। আম্মুর রান্না দেখে শিখেছি একটু একটু কি রান্না করা যায়, তাই ভাবছি। তখনই আম্মু আসলো রান্নাঘরে। আমি আম্মুকে দেখে হাসলাম, সাথে আম্মুও হাসলো। মা, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? রান্না করবো আম্মু, কিন্তু কি রান্না করব বুঝতে পারছি না। আচ্ছা, আব্বু কি খেতে ভালোবাসে বলো তো? তোমারটা জানি, তবে আব্বুরটা জানি না। তোর আব্বু আর আহনাব তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। যেমন বাপ তার তেমন ছেলে, বুঝলি? বিরিয়ানি রান্না হলে আর অন্য খাবার খাবে না। আচ্ছা, তাহলে আমি বিরিয়ানি এখন রান্না করব। তোমার আজ ছুটি? না, তোকে আর পাকনামি করতে হবে না, চল মা মেয়ে একসাথে রান্না করি। ওহো, আজ আমি রান্না করবো আম্মু। তুমি যাও, তোমার আজ ছুটি। আচ্ছা, এক কাজ করো, তুমি বরং আব্বুর সাথে গল্প করো, যাও যাও। বলেই আমি হেসে দিলাম। আম্মু হেসে বলল, পাজি মেয়ে। আচ্ছা, আমি যাচ্ছি, তবে সাবধানে রান্না করবি, কেমন? আম্মু চলে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রাখলাম। তারপর রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করতে শুরু করলাম। আব্বু আর ও বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি করছি। তবে আম্মু তো চালের গুঁড়ার রুটি, পিঠা আর মাংস খেতে পছন্দ করে, তাই বিরিয়ানির জন্য রান্না মাংস থেকে কিছুটা রেখে দিয়েছি। আর এখন রুটিটা বানালেই হয়ে যাবে। বিরিয়ানিটা হয়ে গেছে প্রায়। এই ফাঁকে আমি রুটি বানাবো, তাই সব গুছাতে গিয়ে গুঁড়া আমার হাতে মুখে অনেকটা লাগিয়ে ফেলেছি। এখন বেলে নিতে হবে। বিরিয়ানি হয়ে গেছে, তাই নামিয়ে রেখে আমি রুটি বেলায় মন দিলাম। আর এদিকে যে কেউ সর্বনাশের চাহানি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সেটা যদি আমি দেখতাম তো আমার দফারফা অবস্থা হয়ে যেত। বউ, তোমার এই কোন রোগ? চুল খোপা করা, শাড়ির আঁচল কোমরে গুজে পাকা গিন্নির মতো রান্না করছো, আর এদিকে যে একজন তোমাকে এভাবে দেখে শেষ হয়ে যাচ্ছে, তার কথাটা একবারও ভাবছো না? তোমাকে তো আমার এখন খুব জ্বালাতে ইচ্ছা করছে মিসেস লাজুকলতা। অনেকক্ষণ তোমার সেই লজ্জাময়ী রূপটা দেখা হয়নি। আহনাফ রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। চারপাশে কেউ আছে কিনা দেখে আস্তে আস্তে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তারপর হঠাৎ এমন আক্রমণে আমি কিছুটা কেঁপে উঠলাম। তবে মানুষের স্পর্শে বুঝতে আর বাকি রইল না কে। আমি মুচকি এসে বললাম, কি করছো? দেখছো তো কাজ করছি, ছাড়ো। আর এটা রান্নাঘর, যখন তখন আম্মু চলে আসবে, ছাড়ো বলছি। সে ছাড়ার বদলে আরো শক্ত করে ধরে ঘাড়ে নাক ঘষতে শুরু করে দিয়েছে। মানুষটা এমন কেন?
আম্মু যখন তখন আসতে পারে, কেন যে বুঝছে না। তাই আমি জোর করে তার থেকে ছাড়িয়ে বললাম, এমন করে না, যাও এখন কাজ করছি প্লিজ। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, তবে তোমাকে পরে দেখে নিব। এখন কাজ করছো তাই বেঁচে গেলে। বলেই চলে গেল আহনাফ। আমি হাসতে হাসতে বললাম, পরেরটা পরে দেখা যাবে। রুটি বানিয়ে ছেঁকে সবটা গুছিয়ে রাখলাম। উফ, ঘেমে ভিজে গেছে প্রায়, এখন আবার গোসল করতে হবে। তাই রুমের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম আম্মু আর আব্বু গল্প করছে। দুজনে কিছু একটা নিয়ে হাসছে, দেখে খুব ভালো লাগলো। আমি আর ওখানে না দাঁড়িয়ে রুমে আসলাম। রুমে এসে দেখি মশাই ফোন দেখছে। আমাকে রুমে আসতে দেখে একবার তাকালো, তবে কিছু বললো না। তাই আমি কিছু না বলে আমার কাপড় নিয়ে ওয়াশরুমে যাচ্ছিলাম। তখন উনি আমাকে দেখে বলল, তুমি এখন আবার গোসল করবে? সকালে তো করেছো, এখন আবার ঠান্ডা লাগবে তো বউ। ঘেমে গেছি, গোসল না করলে হবে না। আপনি একটু বসুন, আমি গোসলটা সেরে এসে খেতে দিচ্ছি। আচ্ছা, তবে বেশি দেরি করবা না, জাস্ট 5 মিনিট। এর ভেতর তুমি বের হবে, না হলে ঠান্ডা লেগে জ্বর আসবে। তাই 5 মিনিটেই বের হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি চলে এসে গোসলটা করে দ্রুত বের হয়ে আসছিলাম। আহনাফ তখনও ফোন দেখছিল, তবে আমাকে বের হতে দেখে উঠে দাঁড়ালেন। আমি আহনাফকে খেতে আসতে বলে তাড়াতাড়ি রুম থেকে বের হচ্ছি। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, খিদে পেয়েছে হয়তো সবার, তাই তো তারা আমার। তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে গিয়ে সাথে সাথে পা বেঁধে পড়ে যেতে গেলে আহনাফ দ্রুত এসে ধরে ফেলে আমায়। এত তাড়াহুড়ো করছে কেন? কত বেলা হয়েছে, খেতে দিতে হবে তো। দেরি হয়েছে তো কি হয়েছে, একদিন দেরি করে খেলে কিছু হবে না। আস্তে আস্তে সাবধানে কাজ করবা, যাও। আমি রুম থেকে বের হয়ে খাবারগুলো গুছিয়ে রাখতে রাখতে আহনাফ চলে আসলো। তুমি বসো, আমি আম্মুদের ডেকে আনি। আচ্ছা। আমি আম্মু আর আব্বুদের ডেকে আনলে আব্বু আর আহনাফ বসে পড়লেন। আম্মুকেও বসতে বললাম, তবে উনি এখন বসবেন না, পরে খাবে আমার সাথে, এটা বলেছেন। আসলে আব্বু আর আহনাফ প্রতিদিন সকালে খেয়ে তাড়াতাড়ি চলে যায়, পরে আমি আর আম্মু খাই। আজ আমি আম্মুকে জোর করে বসিয়ে দিলাম, তারপর আম্মুকে রুটি আর বাটিতে মাংস দিলাম। তুই এত কিছু কখন করলি? আর রুটি বানানো অনেক ঝামেলার কাজ, তুই আমায় ডাকবি তো? একা করার কি দরকার ছিল? কোনো ঝামেলা না আম্মু, তুমি এবার খাও। আমি জানি এটা তুমি ছোটবেলা থেকে খেতে খুব পছন্দ করো। তোমার জন্য রুটি আর মাংস করেছি, আর আব্বু আর ওনার জন্য বিরিয়ানি করেছি। আম্মু যে ওনার রুটি করা অনেক খুশি হয়েছে সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে, ওনার চোখে পানি। এ বাড়িতে আমি আসার আগে আব্বু আম্মু আর আহনাফ থাকতো, তাই সবটা সামলাতে গিয়ে হয়তো নিজের দিকে তেমন খেয়াল করা হতো না। আমি আসে যে উনি একটা সঙ্গী পেয়েছে কথা বলার, আমি সেটা বুঝি। সবার খেয়াল রাখলেও ওনার তো তেমন খেয়াল রাখার মতো কেউ ছিল না। আব্বু আর আহনাফ তো বাইরে থাকেই বেশি। এসব ভেবে আমি যে ওনার কথা ভেবে রান্না করেছি, তাই মানুষটা অনেক খুশি হয়েছে। তারপর আব্বু আর আহনাফকে খেতে দিলাম, খেয়ে সবাই প্রশংসাও করলো। তারপর আমি সবটা গুছিয়ে রুমে আসলে আহনাফ বলল, ধন্যবাদ জান। কেন? আসলে আমি বা আব্বু আম্মুকে ভালোবাসলেও তার জন্য এমনভাবে ভাবা হয়নি। এই যে আমরা বাসায় না থাকলে আম্মু কি করে, ঠিকমতো খায় কি না, তার ইচ্ছেগুলো তেমন একটা ভেবে দেখা হয়নি। তবে মাঝে মাঝে আমি আব্বু আম্মু আগে ঘুরতে গেছি, যদিও এখন যাওয়া হয় না। তুমি আমার আম্মু আব্বুকে এভাবেই সারা জীবন ভালোবেসে দেখো, কেমন? শোনো, ওনারা আমারও আব্বু আম্মু, বুঝলে? তাই এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তবে তুমি কলেজ যাও না কেন? কাল থেকে কলেজ যাবে। আচ্ছা। আহনাফ রেডি হয়ে আমার কপালে ভালোবাসা একটা পরশ এঁকে দিয়ে চলে গেল। তারপর কখনো শুয়ে বসে আম্মুর সাথে গল্প করে দিনটা চলে গেল। রাতে আহনাফ আর আব্বু বাসায় আসলে খাওয়া দাওয়া করে রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ কাল আবার কলেজে যেতে হবে। সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন, সপ্তাহ, মাস, কেটে গেছে চারটা বসন্ত। এখন আমি একজন স্বাবলম্বী নারী বলা যায়, কারণ আমি কলেজে যাওয়ার কিছুদিন পরে আহনাফ বলেছিল যে, দেখো কলিজা, আমি যেহেতু ব্যবসা করি আর তোমারও স্বপ্ন ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠা করার, তাই তুমি চাইলে পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করতে পারো। আমি তোমাকে সাহায্য করব সব সময়। সেদিন থেকে আমি আমার স্বপ্ন পূরণের পথে নেমেছিলাম, আর সেই সময়ও আমার পাশে ছিল সব সময়, যার জন্য খুব সহজে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখন আমাদের আগের দোকানগুলো ছাড়াও আরো 2টা শোরুম করেছি, যেখানে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের পোশাক পাওয়া যায়। একটা শোরুমের নামকরণ আমার নামে, অন্যটা আহনাফের নামে করা হয়েছে। জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে পূর্বের কাটানো মুহূর্তগুলো ভাবছি। এখন জীবন কেন যেন জটিল মনে হয় আমার, কারণ দুজনেরই ব্যস্ততা বেড়েছে। আগের মতো আর সময় কাটানো হয়ে ওঠে না। তবে এত ব্যস্ততার মাঝে আমাকে খুশি করতে মানুষটা মাঝে মাঝে কিছু না কিছু এনে সারপ্রাইজ করে দিবে। অনেকদিন ঘুরতে যাই না, আজ তো শুক্রবার ছুটি, আজ ঘুরতে গেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ।
মানুষটা এখনো ঘুমিয়ে আছে। সকাল হয়েছে সেই কখন, এত ঘুমোর। আমি বেডের কাছে গিয়ে পাশে বসে ওর চুলে হাত দিয়ে ডাকছি। কিছুক্ষণ পর উঠে বসলো। অনেকদিন ঘুরতে যাইনি, চলো আজ ঘুরতে যাই। আজই যেতে হবে, অন্যদিন গেলে হয় না? না, আজই চলো। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। আমার আর এই ব্যস্ত জীবন ভালো লাগছে না। আমরা আজই ঘুরতে যাব, আর সাথে আম্মু আব্বুও যাবে। তুমি ফ্রেশ হয়ে এসো, আজ আমরা বাইরে খাবো। ওকে। তারপরও ফ্রেশ হতে গেল, তাই আমি এই ফাঁকে আম্মু আব্বুকে রেডি হতে বলে আসলাম। কিছু সময় পর আমরা রেডি হয়ে বাইরে আসলাম ঘুরতে। আমরা একটা পার্কে আসলাম, ভালো জায়গাটা। চারপাশ ঘুরে দেখছি আর নিজেদের ভিতর গল্প করছি। আম্মু আব্বু অনেক খুশি হয়েছে। অনেকদিন পর সবাই একসাথে, এই জন্য আনন্দটা বেশি হচ্ছে। তারপর আমরা পার্ক থেকে বের হয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিলাম। তোরা দুজন আরেকটু ঘোরাফেরা কর, আমরা বাসায় চলে যাই। কেন আম্মু? আম্মু থাকলে কি সমস্যা? এখন বাসায় যাই আমি আর তোমার মা, অন্যদিন আবার ঘুরতে আসবো। আর তোরাও নিজের একটু সময় কাটা। আমরা তো ঘুরলাম এতক্ষণ, আমাদেরও তো বয়স হচ্ছে, একদিনের বেশি ঘোরা ঠিক হবে না। তাছাড়া আমার শরীরটাও তো ভালো না, তুই তো জানিস। আচ্ছা যাও, আমরা একটু পরেই বাসায় চলে আসছি, তবে সাবধানে যাবে, কেমন? তারপর আম্মু আব্বু চলে গেল। আমার কি মনে হয় জানো, আমরা যেন আলাদা সময় কাটাতে পারি, তাই আম্মু আব্বু চলে গেল। আমারও তাই মনে হয়। হুম। চলো এবার আমরা এখন আমাদের গ্রামে যাই। সেই যে গ্রাম থেকে আসছি, আর তো গ্রামে কাজ ছাড়া যাওয়া হয়নি। আচ্ছা চলো, আজ আবারও তোমার হাত ধরে সারা গ্রামটা ঘুরবো। আসলে আমরা গ্রাম থেকে শহরে চলে আসছি। তারপর গ্রামে যেতে আমাদের ঘন্টাখানিক সময় লাগলো। আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আসলো। আমি এর আগে কখনো দেখিনি মেয়েটাকে। কেমন আছেন আহনাব ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আহনাব ভাই। আপনাকে অনেকদিন পর দেখলাম। আমিও তোমাকে অনেকদিন পর দেখছি। তো তোমার পড়াশোনার কি খবর? আহনাফ আর ওই মেয়েটা অনেকক্ষণ ধরে কথা বলছে। আমি যে পাশে দাঁড়িয়ে আছি তার কোনো হুঁশ নেই মানুষটার। কি হেসে হেসে কথা বলছে দেখো। আমি যে ওনার বউ, ওনার সাথে আছি হয়তো মনেই নেই। ধুর, ভালো লাগে না, থাকবো না আমি এখানে। আর থাকতো এই মেয়েটার সাথে। মনে মনে বলে আমি একাই রেগে গ্রাম থেকে শহর আসার জন্য বাসে উঠলাম। কিছু সময় পর আমি হঠাৎ পাশে তাকিয়ে দেখি লিজা নেই। কি ব্যাপার, লিজা তো এখানেই ছিল, হঠাৎ গেল কোথায়? কে ভাইয়া? আরে আমার সাথে একটা মেয়ে ছিল না, ও তোমার ভাবি হয়, তবে এখানেই তো দাঁড়িয়েছিল ও। উনি তো চলে গেছে। মানে? চলে গেছে মানে? আমাকে না বলেও কোথায় যাবে? চলে গেছে তো। একটু আগে দেখলাম ভাবি আপনার দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। ও শিট, পাগলিটাও না শুধু শুধু রাগ করে। তোমার সাথে এতক্ষণ কথা বলছিলাম, ওর দিকে আর খেয়াল দেওয়া হয়নি, তাই হয়তো রেগে গেছে। তুমি কিছু মনে করো না, আজ আসি, কেমন? আহনাফ ফোন দিচ্ছে বারবার, তবে আমি ফোন ধরছি না। অনেকবার দেওয়ার পর আমি ধরিনি ফোন। এর ভিতরে আম্মু ফোন দিল। আম্মুর সাথে কথা বলে জানালাম যে আমি কিছুক্ষণের ভিতরে বাসায় আসছি। যদিও আম্মু প্রশ্ন করছিল অনেক, তবে আমি আম্মুকে বুঝিয়ে ফোন রেখে দিলাম। এরপর দেখি আহনাফ আর ফোন দেয়নি। মনটা আরো খারাপ হয়ে গেল। মন খারাপ করে বাসায় ফিরলাম, তবে আম্মু আর কোনো কিছু বলল না। সেটা নিয়ে আর না ভেবে সোজা রুমে এসে একটু ফ্রেশ হয়ে বেলকনিতে বসলাম। কিছু ভালো লাগছে না। তখন থেকে বুকের ভিতর কেমন চিনচিনে একটা ব্যথা করছে। আহনাফের ওই মেয়ের সাথে হেসে হেসে কথা বলা, আমাকে ভুলে এত কিসের কথা ওই মেয়েটার সাথে। ও কি জানে না আমার কষ্ট হয় এগুলোতে? ওর মুখে আমি অন্য কোনো মেয়ের নামও শুনতে পারি না, সেখানেও এত কিসের গল্প হেসে হেসে করবে? আমি যে ওর পাশে আছি এটাও ভুলে যাবে কেন ও? আমি কিছুতেই মানতে পারছি না। কোথাও খুব ভয় কাজ করছে। আমি জানি আহনাফ শুধু আমার, তবে খুব রাগ হচ্ছে ওর উপর যে এতটা সময় হলো আর একটা ফোনও দিল না। আমি কোথায় আছি এটা তো ও জানে না। আমাকে কি খুঁজছে ও, এসব ভেবে খুব অস্থির লাগছে। মনে হচ্ছে একবার ফোন দিই, বলি যে আমি বাসায় চলে আসছি। আবার মনে হচ্ছে কেন বলবো, খুঁজে বুঝুক একটু। এসব ভাবার মধ্যে কখন যে রুমে এসে আমার পাশে বসছে খেয়াল করিনি। সরি জান। আমি ওর দিকে রেগে চলে যেতে গেলে আমার হাত ধরে বসিয়ে দেয়। আমি আবার উঠতে গেলে বলে, সরি তো জান, আসলে ও হচ্ছে আমার একটা বন্ধুর বোন। অনেকদিন পর দেখা হয়েছে, তাই কথা বলতে বলতে তোমার সাথে পরিচয় করাতে ভুলে গেছিলাম। তবে আমি যখন ওর সাথে হেসে কথা বলছিলাম, তাই তুমি রেগে চলে যাচ্ছে সেই বিষয়টা আমি খেয়াল করেছিলাম। সত্যি বলতে তোমাকে আমি ইচ্ছা করেই একটু রাগাচ্ছিলাম, তোমার রাগী মুডটা দেখতে। বিশ্বাস করো, তখন যে তোমায় কি সুন্দর লাগছিল যখন তুমি রেগে যাচ্ছিলে।
তবে যে এভাবে কষ্ট পেয়ে রেগে বাসায় চলে আসবা বুঝতে পারিনি। তুমি তো আমার ফোনও ধরছিলে না, তাই আম্মুকে দিয়ে তোমাকে ফোন দিয়ে আমি জানতে পারি তুমি বাসায়। তারপরেই আমিও বাসায় চলে আসি। সরি জান, এমনটা আর কখনো হবে না। এই দেখো কানে ধরছি। আমি কিছু না বলে চুপ করে রুমে চলে আসি। এখন যে আরো রাগ হচ্ছে যে ও ইচ্ছা করে আমার সাথে এমন করলো। দাঁড়াও, আমিও তো কম যাই না। কত ধানে কত চাল বুঝাবো, একটু অপেক্ষা করো না। আহনাফ রুমে আসলো। আমি চুপ করে বসে আছি বেডের এক পাশে। ওকে রুমে আসতে দেখে বাইরে চলে আসি। বাইরে আম্মুদের সাথে কথা বলে সময় কাটে। রাতে খাবার খাওয়ার পর সবাই রুমে চলে গেছে ঘুমাতে। আমি সবকিছু গুছিয়ে ভাবছি এবার তো রুমে যেতে হবে। এবার কি করব? এর ভিতর তো অনেক কথা বলার ট্রাই করেছি, এগিয়ে গেছি, তবে এখন তো আর পারবো না। আর সত্যি বলতে রাগ তো আমার অনেক আগেই কমে গেছে, এটা তোর শাস্তি চলছে। বেশি না ভেবে আমি রুমে চলে আসলাম। ও এখনো ঘুমায়নি, বেলকুনিতে ছিল। আমি রুমে এসেছি বুঝতে পেরে রুমে এসে আমি কিছু বুঝে ওঠার আগেই কোলে তুলে বেলকুনিতে নিয়ে যায় আর ওর কোলে বসে পিছন থেকে জড়িয়ে ধরে বসে। এটা কি হলো? যাক, তাহলে অবশেষে কথা বললে। দূর, আমি অভিনয়টাও ভালো মতো করতে পারি না, শেষে এসে কথা বলেই ফেললাম। মনে মনে বলছি আমি। তোমার যে রাগ কমে গেছে তা আমি অনেক আগেই বুঝেছি ম্যাডাম। আর যেটা পারো না সেটা করতে যাও কেন? তুমি যে আমার সাথে কথা না বলে থাকতে পারো না সেটা আমি ভালো করেই জানি মিস ম্যাডাম। উনি কান ধরে আবার বলল, সরি জান। ওই মেয়েটা কি সত্যিই তোমার বন্ধুর বোন নাকি অন্য কিছু? একটু মজা করে বললাম আমি। ও আমার বন্ধুর বোনই, আর বন্ধুর বোন মানে তো আমারও বোন। তুমি অন্য কিছু কেন ভাবছো? শোনো, তোমার প্রতি আমার যে মিষ্টি অনুভূতি কাজ করে এটা অন্য কারো প্রতি হয় না, বুঝলে? আরে আমি জানি তো, আমি কিছু মনে করিনি, আমি তো মজা করে বলছি। তবে তখন যে তুমি কথা বলতে বলতে আমার কথা ভুলে গেছিলে, এটা কষ্ট লেগেছে খুব। সরি জান, ভালোবাসি তো তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমার প্রতি আমার মিষ্টি অনুভূতি কখনো শেষ হবে না। আমিও খুব ভালোবাসি তোমাকে, খুব 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 ভালোবাসি তোমাকে।
হুম।